আপনারা যে দুঃসাহসের কাম করছেন আর সুলেখা যেভাবে নেতৃত্ব দেওয়া দল পরিচালনা করছে এলাকা আমি সুলেখারে অভিনন্দন জানাই। ভোরে নুরুল ভাই ঢাকায় গেছেন, সেইখানকার পরিস্থিতি দেখা শুই না তিনি অবিলম্বে ফিরে আসবেন। তাই পরিস্থিতি এখন যা দাঁড়াইছে তাতে আমাগো আর এখানে থাকা নিরাপদ না। বিশেষ করে রাইতের ঘটনার পর হানাদাররা আরো নৃশংস হয়ে উঠবে। আমার বিশ্বাস আমাগো এই হাইড আউটের খোঁজ তারা করবই করবো। তাইলে স্যার আমাগো পরবর্তী পদক্ষেপ কি হইব? কোনো নির্দেশ আসছে হাইকমান্ড থেকে? অহন্তরী আসে নাই, কাজেই আরো 2টা দিন আমাকে এখানে অপেক্ষা করতে লাগবো। যদি বিপদই জানি স্যার তাহলে তা জানানোর পরও কেন থাকুম এই জায়গায়? গ্রামবাসী 2টা দিন আমাকে প্রাণ দিয়ে আগলাইব, তার লগে এই বোঝাপড়াই হয়েছে। কিন্তু স্যার এই গ্রামবাসীকে ভিতর যে রাজাকার বাহিনীর লোক লুকাইয়া নাই তাকে কইতে পারে। ও এটা ঠিক, আবার এও ঠিক গ্রামবাসীরা কোন রকম বিপদের আঁচ পাইলেই আমাকে সতর্ক করব। আর রাজাকার বাহিনীর লোকের উপর তারা সজাগ আছে। স্যার এই 2 দিন আমরা কি করব? পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত 2টা দিন আমাকে এখানে অপেক্ষা করতে হবে, উপায় নাই। তাই কাইল আমাকে একখান কাম আছে। কি কাম স্যার? কাইল ধলেশ্বরীর পারে 2 জন মানুষ আসবেন। তারা কারা? আগের মধ্যে একজন ডাক্তার, তারা আমাকে লেগা ঔষধ লয়ে আসবেন। দেখতেছো তো ক্যাম্পের মধ্যে অনেকেই অসুস্থ হয়ে পড়তেছে। তাছাড়া অ্যাকশনের পর চোট আঘাত পাওয়া শরীর সারানির লেগা পর্যাপ্ত এবং উপযুক্ত ঔষধ তো আমার কাছে নাই। আমগো দলে একজন প্রফেশনাল ডাক্তারের বড় প্রয়োজন। দেখো, কাম চালানির লাগান চিকিৎসা আমি জানি, যতদিন না আমাকে মধ্যে পাশ করা ডাক্তার আইতেছে ততদিন না হয় আমি কামখান চালায় যাম। তাইলে ঔষধ আনতে কে কে যাইব কাল? 2 জন মায়ারে যাইতে হইব ছদ্মবেশ হইয়া। আমি যাবো স্যার। না না, তুমি বিশ্রাম নাও, 2টা দিন বিশ্রাম নাও। মেলা ধকল গেছে তোমার উপর দিয়া। ডাক্তারের নাম তো কওয়া বারণ, তাছাড়া আমি নিজেও তার নাম জানি না। তোমরা শুধু গিয়ে কইবা মাছরাঙ্গা। কাল কয়টায়? ঠিক 6টায়। শুনুন ভাই সকল, আপনাদের আমার পক্ষ থেকে যতটা সহযোগিতা করার দরকার ছিল ততটা করেছে।
এবং আপনারাও যথেষ্ট স্বাবলম্বী হয়েছেন এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে আপনারা সম্মত হয়েছেন। তার চেয়ে বড় কথা, আপনাদের নেতৃত্ব দেওয়ার মতো উপযুক্ত লিডার আপনাদের মধ্যেই তৈরি হয়েছে। আমি এ ব্যাপারে রফিকুলের উপর যথেষ্ট নির্ভর করি। স্যার, আপনি আমার লোকে আর থাকবেন না? স্যার, আপনি কি আমার উপর রাগ হয়ে এই কথা কইছেন? মানে কালকার নিয়ম ভাঙার জন্য কি এই সিদ্ধান্ত আপনার? তুমি আমাকে ভুল বুঝছো। তোমার নেতৃত্বে এবং তোমার কৃতিত্বের আমরা প্রশংসা করি, তবে এবার থেকে আর অন্য দেশের থেকে নয়, নিজেদের দেশের অভ্যন্তরে ঢুকে লড়াই করতে হবে। আপনি আমাকে লোকে থাকবেন না স্যার? হাইকমান্ডের নির্দেশ এসছে, তোমাদের অন্য এক জায়গায় যেতে হবে। কই যাবো স্যার? মৌখালি, ওখানেই তোমাদের ক্যাম্প করতে হবে। কারণ ওখানকার স্থানীয় কিছু লোক হানাদার বাহিনীর সাথে যুক্ত হয়ে মুক্তিযোদ্ধাদের ক্ষতি করছে। ওই জায়গাটায় মুক্তিযোদ্ধারা এখনো কোনো আয়ত্তে আনতে পারেনি, তাই মৌখালির উপর স্পেশাল অ্যাটেনশন দিতে বলা হয়েছে। মৌখালি? কেন, তোমার চেনা জায়গা বুঝি? অবশ্য হতেই পারে তোমার দেশের গ্রাম। মৌখালির কোন মানুষ এই কাম করতে পারে তা আমার থেকে ভালো জানবোটা কেটা? তাই মৌখালির মাইন্ডসেটে আমি দেখখানি। আমি বলেছি আমার এই টিম মৌখালিকে হানাদার মুক্ত করতে পারবে। কি রফিকুল, আমি কি ভুল বলেছি? আপনি একেবারে ঠিক কইছেন স্যার। আমরা কথা দিতেছি, আপনার কথার মর্যাদা রাখনের চেষ্টা আমরা প্রাণপণ করব। থ্যাংকস। কিন্তু স্যার, আমাকে লগে আরো কিছুদিন থাকতে হইব। হ্যাঁ স্যার, আপনি আমাকে ভরসা। অন্য দেশের আভ্যন্তরীণ যুদ্ধে বাইরে থেকে সাহায্য করা গেলেও সে দেশের অভ্যন্তরে গিয়ে সাহায্য করায় কিছু সমস্যা আছে। তবু আমি কিছুদিন তোমাদের সঙ্গে থাকবো। বাস, আমরা আর কিছু চাই না স্যার। আমাকে বিশ্বাস, আপনি যদি আমাদের লগে থাকেন তাহলে আমরা যে কোনো প্রতিকূলতা অতিক্রম করতে পারি স্যার। জয় বাংলা, জয় বাংলা। কাঁদছো কেন জয়া? তোমার কাছে চোখের জল আমি আশা করি না। কাঁদছি কি আর সাথে? তুমি অত ওষুধপত্র নিয়ে কোথায় যাচ্ছ? তুমি মুখে না বললেও আমি কি বুঝতে পারছি না তুমি কোথায় যাচ্ছ? দেখো, কিছু কিছু কথা থাকে, এগুলো সবসময় মুখে উচ্চারণ করার প্রয়োজন হয় না। তুমি ঠিকই ধরেছ, আমি দুদিনের জন্য একটু বাইরে যাচ্ছি। চিন্তার কোনো কারণ নেই, সঙ্গে কদম থাকছে। কদম দাদা? কদম দাদা তোমাকে কি বাঁচাবে গো? তার তো নিজের জীবনেরই এখন কোনো স্থিরতা নেই। আমি একটা কথা বুঝতে পারছি না, এই এত বড় একটা বিপদের সঙ্গে তুমি নিজেকে কেন জড়িয়ে ফেলছো? না, তুমি ওষুধ দিতে যাবে, যাও, কিন্তু যাদের প্রয়োজনে তুমি ওষুধ পৌঁছতে যাচ্ছ তাদেরকে বলো তারা এসে নিয়ে যাক। এখন এইসব বিষয়ে কথা বলা
আলোচনা করার বিপদ আছে। এখন শুধু এইটুকুই বলতে পারি যে যাদের জন্য আমি ওষুধ নিয়ে যাচ্ছি তাদের কাছে ওষুধটা পৌঁছে দিতে পারলে আমি নিজেকে ধন্য মনে করবো। জয়ার, কিন্তু এই যাওয়া আসার পথে যদি কোনো বিপদ হয়, কেউ যদি সন্দেহ করে, ওরা তো শুধু সন্দেহ করে থেমে থাকে না, কত লোককে তো মেরে ফেলেছে তুমি জানো। তুমি শুধু আমার প্রাণটাই বড় করে দেখ। আপনি শোনা যে তাগো দলে থাকতে নাও পারে, এ কথা আপনি ভাবেন নাই দাদা? বৌমা, কি এই শরীর নিয়ে তুই আবার উঠে এলি কেন ছোট? কি চেহারা খান করছো বৌমা। কত শখ করে সোনার প্রতিমা ঘরে আনছিলাম। হায় ঈশ্বর, তোমার কি চক্ষু নাই? কি অবস্থা হয়েছে তুমি কি দেখতে পাও না? যে মায় জানে না তার সন্তান এখনো জীবিত আছে কিনা, সেই মায় কি কইরা ভালো থাকবো দাদা? দাদা, আমি ভগবানরে দেখি নাই, আমি আপনারে দেখছি। আমার নিকটে আপনার আর ভগবানের কোনো ফারাক নাই দাদা। আমার বিশ্বাস আপনি পারবেন। আপনি আমার শোনার যেখান থেকে হোক খবর আইনা দেন দাদা। বৌমা, এই যে এক এক দিন এক একটা অঞ্চলে যেতেছি, শুধুই আমি তো না, এই আশপাশের তল্লাটে যত মুক্তিযোদ্ধা যাতায়াত করে, আনন্দ তাদের লোকে দেখা সাক্ষাৎ করে, তাদের লিগা খাবার দেয়, এইটুকু আশা তো মনের ভিতরে থাকে বৌমা। এমনি করে কোনোদিন সোনার লগে আমাকে দেখা হয়ে যাইব? কতদিন দাদা, আর কতদিন আমি এইভাবে থাকুম আপনি কন? আমার যে দিন কাটে না। কাঁদিস না ছোট, লক্ষ্মী বোন আমার। তুমি তো একা নও মা, তোমার লাখান কত মায়ে চোখে জল ফালাইয়া দিন কাটাইতেছে। তাগো সন্তানও তো সন্তান। কাগজে তো কত রকম খবর পড়তেছি, শুনতেছিও তো কত কিছু। এই যে রফিকুল আর সুলেখা, এই দুইজনা মিলিয়া নেতৃত্ব দিতে আছে যুদ্ধটার। কিভাবে এই খবরটা তো পাইছো? জীবনে কোনোদিন যদি ওইসব ছেলে মেয়েদের সঙ্গে আমাদের দেখা হয়, তাহলেই হয়তো নিজেদের ছেলের জন্য আমাদের ভাবনাটা একটু কমবে গো। ওদের সঙ্গে কি দেখা হবে আমাদের? সেই সৌভাগ্য কি করেছি আমরা? ঈশ্বরের কাছে যেমন দিন রাত প্রার্থনা করি আমাদের সোনাটাকে বাঁচিয়ে রেখো, তেমনি এও প্রার্থনা করি দেশের এই হিরের টুকরো ছেলে মেয়েগুলোকে বাঁচিয়ে রেখো ঈশ্বর। কাল আপনি কই যাইবেন দাদা? ওই জামু তা খাওয়া বারণ আছে, তবে শুধুই এইটুকুই কইতে পারি যে
হলের শরীর পাড়ে এক গাঁয়ে যাব। ওখানে এক বাহিনী আছে, তার নেতৃত্ব দিতে আছেন একজন মহিলা। তুমি তুমি একটু আগে কি যেন একটা নাম বলছিলে, সুলেখা। তুমি কি ওই সুলেখাদের দল কি ওষুধ পৌঁছতে যাচ্ছ? সরি, আমি তোমাদের আর কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো না। শুধু এইটুকুই বলতে পারি যে আমি নির্দেশ মতো জায়গায় গিয়ে পৌঁছবো, তারা আমার কাছ থেকে এসে ওষুধ নিয়ে যাবে, আমি ফিরে আসবো। শুধু এইটুকু। দাদা, যদি সুযোগ ঘটে একবার তাদের নিকটে সোনার খবর জানতে চাইবেন দাদা। যদি তারা সত্যই যুদ্ধে গিয়া থাকে তাহলে তো তারা সোনার খবর জানতেও পারে। তোমার কি ধারণা আমি জিগাই না? শীতের মতো চায়া থাকি, কখন সোনাটার একটু। এখন কুমিরের কান্না কেঁদে কি হবে? আপনারাই তো নিজেরা ইচ্ছে করে আমার স্বামীটাকে বাড়ির বাইরে করে ছেড়েছেন। দেখুন পিসেমশাই, এই যে মা আজ আপনার সামনে এসে এত কান্নাকাটি করছে, অথচ আমার স্বামী যখন এখানে ছিলেন তখন একেবারে তাকে অতিষ্ঠ করে তুলেছিলেন। তখন মার বুক একেবারে হিংসায় ফেটে যাচ্ছিল। ভেবেছিলেন যে আমি বোধহয় ওনার থেকে ওনার ছেলেকে পর করে দিয়েছি। ওই যে আসলে তিনি আমাকে একটু চোখে হারাতেন, তো এই ছিল তার অপরাধ। ধমকাবেন না পিসেমশাই। আর একটা কথা বললে আমি তোমাকে এক্ষুনি কলকাতায় পাঠিয়ে দেবার ব্যবস্থা করব, বুঝতে পেরেছ? তোমার এত বড় সাহস, তুমি আমার সামনে বৌমার সম্পর্কে কটূক্তি করছো। ক্ষমা চাও, এক্ষুনি এই মুহূর্তে বৌমার কাছে গিয়ে ক্ষমা চাও। না দাদা, আরে আমার নিকট ক্ষমা চাইতে হইব না। ও যার নিকট অন্যায় করছে, যারে দিবারাত্র হিংসা কইরা নানা কথা কইয়া আমার সোনার মন বিষাইছে, মনে মনে ওরে তার নিকট ক্ষমা চাইতে কোন। একটা নির্দোষ মাইয়ারে কান্দাইছে দেখাই আজ নিজেও কান্দাছে। আমার পোলার এই অবস্থার জন্য ও দায়ী। ও একা দায়ী নয় রে ছোট, আমরাও সমানভাবে দায়ী। আমরা হিরে ফেলে কাঁচ তুলতে গিয়েছিলাম, চোখের সামনে হিরে পড়েছিল, আমরা দেখতে পাইনি ছোট। মিথ্যে ঘর সাজাতে গিয়েছিলাম, সেই ঘর কখনো হয় নাকি তাসের ঘরের মতন ভেঙে পড়ে গেছে। পিসিমা, এখানে দাঁড়িয়ে আর একটাও বেশি কথা না বলে যাও, এখান থেকে বিদেয় হও। জানেন দাদা, আজ যদি কিরণ এই গায়ে থাকতো আমার সোনা কিছুতে এইভাবে নিরুদ্দেশ হইতো না। আমার সোনারে তাড়ানোর মূলে এই মায়া। এত আমি কোনোদিন ভুলব না দাদা, কোনোদিন না।